তবে কি মিশর ও ইসরায়েলের সাথে শান্তি চুক্তি থেকে সরে আসছে? জেরুজালেমের শত্রু দেশগুলির সাথে জোট বাঁধছে কায়রো। শান্তি চুক্তি অনুসারে ইসরায়েলের সীমান্তের সিনাই উপদ্বীপে মিশরের একটি যান্ত্রিক ডিভিশন এবং একটি ট্যাঙ্ক ব্রিগেড থাকতে পারবে, যেখানে মোট 47টি ব্যাটালিয়ন এবং 300টি ট্যাঙ্ক থাকবে। তবে সেই শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে লঙ্ঘন না করলেও কিছু একটা গোলমাল তৈরি হয়েছে দুই দেশের সম্পর্কে, এমনটাই বলছে বিভিন্ন সূত্র। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটভূমিতে এক গভীর পরিবর্তনের আভাস মিলছে। ঐতিহাসিক ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি অনুযায়ী 1979 সাল থেকে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি হিমায়িত শান্তির সম্পর্ক বজায় ছিল, কিন্তু গাজায় 2023 সালের অক্টোবরের যুদ্ধ এবং হামাসের আকস্মিক হামলার পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। কূটনৈতিক স্তরে ক্রমবর্ধমান দূরত্ব, সামরিক উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি এবং গোয়েন্দা ঘাটতির কারণে ইসরায়েল মিশর সম্পর্ক এক অস্থির মোড়ে পৌঁছেছে। ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় সিনাই উপদ্বীপে মিশরকে সীমিত সামরিক উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছিল, একটি যান্ত্রিক ডিভিশন ও একটি ট্যাঙ্ক ব্রিগেড, সর্বোচ্চ 47টি ব্যাটালিয়ন এবং 300 ট্যাঙ্ক। তবে সাম্প্রতিক তথ্য ও স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী সিনাইতে মিশরের প্রায় 180টি ব্যাটালিয়ন অবস্থান করছে, চুক্তির সীমার প্রায় 4 গুণ বেশি। সুয়েজ খাল থেকে 60 কিলোমিটার গভীরে এবং এল আরিশ ও রাফার মতো কৌশলগত এলাকায়ও বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। কায়রো কর্তৃক প্রচারিত সামরিক ভিডিও ও স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে কিছু স্থাপনা সম্ভাব্যভাবে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রস্তুতের জন্য ব্যবহৃত হতে পারে। যদিও এই দাবির পক্ষে এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি, ইসরায়েলি প্রতিরক্ষা মহলে এ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। গাজার যুদ্ধের পর মিশর ইসরায়েলে রাষ্ট্রদূত পাঠাবে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে ইসরায়েলও কায়রোতে তার রাষ্ট্রদূত নিয়োগ স্থগিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ক্যাম্প ডেভিড চুক্তি বহাল রয়েছে, কার্যত কায়রো নিজেকে চুক্তির দায়বদ্ধতা থেকে ক্রমেই গুটিয়ে নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলির মনোযোগ মূলত উত্তর লেবানন, সিরিয়া এবং ইরান ঘেঁষা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে কেন্দ্রীভূত। ফলে দক্ষিণে, বিশেষ করে মিশর ও সিনাই অঞ্চলে গোয়েন্দা নজরদারি অত্যন্ত দুর্বল। মিশরের সামরিক বাহিনীর সাম্প্রতিক বৃদ্ধি প্রায় 30% হলেও ইসরায়েল তা পর্যাপ্ত গুরুত্বে নেয়নি। তৎকালীন চিফ অফ স্টাফ হার্জি হালেভি মূলত হামাসের হুমকির দিকে মনোযোগী ছিলেন। নতুন চিফ অফ স্টাফ ইয়াল জামিরের অধীনে একটি পুনর্মূল্যায়নের সময় এসেছে। প্রতিরক্ষা মহলে একজন নিবেদিত গোয়েন্দা সংযোগ কর্মকর্তার নিযুক্তি প্রয়োজন, যিনি মিশরীয় ফৌজের গতিপথ, প্রস্তুতি ও হুমকি সম্পর্কে রিয়েল টাইম তথ্য সরবরাহ করতে পারবেন। যদি কায়রো খোলাখুলি শত্রুতার দিকে এগিয়ে যায়, তবে বর্তমান পরিস্থিতিতে আইডিএফ সে হুমকি মোকাবেলায় প্রস্তুত নয়। এমন পরিস্থিতিতে শান্তি চুক্তির মূল চেতনা রক্ষা এবং একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরিতে কৌশলগত পদক্ষেপ অত্যন্ত জরুরি। যে কোনো ক্ষেপণাস্ত্র হামলাকে আকাশেই প্রতিহত করতে মহাকাশ নির্ভর প্রতিরক্ষা উদ্যোগ হিসেবে গোল্ডেন ডোম ব্যবস্থা পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই গোল্ডেন ডোম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম পরিকল্পনা মহাকাশে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎমুখী গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কড়া সমালোচনা করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্মধার্মিকতার ও অহংকারের শীর্ষ বলে নিন্দা জানিয়েছে।
এদিকে বিভিন্ন সূত্র দাবি করছে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম নিয়ে উত্তর কোরিয়ার এমন মন্তব্য তাদের বৈরী সম্পর্কই প্রকাশ করল। ট্রাম্প কিম জং উনের সম্পর্ক যে ধীরে ধীরে আরও বড় দ্বন্দ্বে রূপ নিচ্ছে তারই প্রমাণ এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণ করে নরক বানাতে আগ্রহী বলে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সেই সাথে সতর্ক করে বলেছে এই পরিকল্পনা বিশ্বব্যাপী পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। উত্তর কোরিয়া বরাবরই ওয়াশিংটনকে প্রতিপক্ষ হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করে আসছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের একজন সিনিয়র বিশ্লেষক হং মিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, পিয়ংইয়ং সম্ভবত গোল্ডেন ডোমকে এমন একটি হুমকি হিসেবে দেখে যা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারে। এই গবেষক বলেন, যদি আমেরিকা তার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি সম্পন্ন করে তাহলে উত্তর কোরিয়াকে এটি মোকাবেলা করার বা অনুপ্রবেশ করার জন্য বিকল্প উপায় তৈরি করতে বাধ্য করা হবে। 2022 সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে একটি আইন পাশ করে এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। চলতি বছরের শুরুর দিকে তারা দাবি করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যার মাথায় একটি হাইপারসোনিক ওয়ারহেড ছিল। তাদের ভাষ্য অনুযায়ী এই অস্ত্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো প্রতিপক্ষকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখবে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার সমালোচনায় উত্তর কোরিয়ার সঙ্গে একমত হয়েছে চীনও। গত সপ্তাহে বেইজিং জানিয়েছে তারা গোল্ডেন ডোম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং এটিকে প্রবল আক্রমণাত্মক সক্ষমতার বহিঃপ্রকাশ বলেও অভিহিত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র আমেরিকা প্রথম নীতিতে অন্ধভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আরও বলেছে, সব দেশের নিরাপত্তা একে অপরের ক্ষতির বিনিময়ে নিশ্চিত করা যাবে না। এটি সেই নীতিকে লঙ্ঘন করে। এতে বৈশ্বিক কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়। অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের সীমিত প্রতিরক্ষা ব্যবস্থার হালনাগাদ প্রয়োজন। তবে অনেকে আবার সতর্ক করে দিয়ে বলেছেন, গোল্ডেন ডোম কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচনের পরিকল্পনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী প্রজন্মের আকাশপথে হামলা যেমন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। ট্রাম্পের এই গোল্ডেন ডোম তৈরির সবচেয়ে বড় বাধা হতে পারে এর বিশাল ব্যয়। নতুন বাজেট প্রস্তাবে প্রাথমিকভাবে $25 বিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। তবে সরকারি অনুমান অনুযায়ী ভবিষ্যতে এর মোট ব্যয় কয়েক দশকে 20 গুণ পর্যন্ত বাড়তে পারে। তাহলে কি সমাধান হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কারণ ট্রাম্পও যেমন কিছুটা ছাড় দিয়ে হলেও সংঘাত এড়াতে চাইছেন, খামেনিও ছাটকাট করে চুক্তির আওতায় আসার ইঙ্গিত দিচ্ছেন। ওয়াশিংটন আর তেহরানের বর্তমান সম্পর্ক কিছুটা হলেও শীতল। দুই দেশই প্রত্যাশা করছে সুন্দর ও যুক্তিসঙ্গত একটি চুক্তিতে তারা দ্রুতই আসতে পারবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার মাঝে নতুন করে আলোচনার সম্ভাবনা উকি দিচ্ছে। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ওয়াশিংটন নির্দিষ্ট কিছু শর্ত মেনে নেয় তাহলে তেহরান একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছতে পারে। খামেনি আর ট্রাম্পের নমনীয়তায় এবার হয়তো মিটে যাবে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।
ইরানের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দেয়, তাহলে চুক্তির পথ তৈরি হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এমন কোনো আলোচনা শুরু হয়নি বলে নিশ্চিত করেছে ওয়াশিংটনের এক কর্মকর্তা। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত সূত্র অনুযায়ী এই সম্ভাব্য চুক্তির আওতায় তেহরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হয়েছে। পাশাপাশি বর্তমানে সংগ্রহ করা ইউরেনিয়ামের একটি অংশ অন্য দেশে প্রেরণ অথবা পারমাণবিক জ্বালানি হিসেবে রূপান্তরের কথাও ভাবছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5ম ধাপের আলোচনা শেষে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে সম্পর্ক রেড লাইনে পৌঁছেছে। এ অবস্থায় অস্থায়ীভাবে ইউরেনিয়াম সংগ্রহ স্থগিত হতে পারে এই সমস্যা সমাধানের অন্যতম পথ। ওয়াশিংটনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানি সূত্র দ্বারা প্রচারিত ওই প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে আনা হয়নি। এ বিষয়ে কথা বলার জন্য রয়টার্সের অনুরোধের প্রেক্ষিতেও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইরানের আধা সরকারি ফার্সি নিউজ সংস্থা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই রয়টার্সের এই প্রতিবেদন অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো সমঝোতা করা হবে না। উল্লেখ্য, 2015 সালের পরমাণু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই থেকে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, যা পশ্চিমা দেশগুলোর আশঙ্কা তৈরি করেছে যে তেহরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। যদিও ইরান বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ ও জ্বালানি ভিত্তিক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার করা সম্ভব হয়, তাহলে তা অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং ইসলামিক প্রজাতন্ত্রের শাসন টিকিয়ে রাখার জন্য জরুরি। এদিকে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় তার সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন, যার আওতায় নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সামরিক হুমকি দেওয়া হয়েছে। এমন অবস্থায় তেহরানের নেতৃত্ব মনে করছে, একটি নতুন চুক্তি ছাড়া সামনে কোনো ভালো বিকল্প নেই। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে আলোচনার 5ম ধাপ শেষে উভয় দেশের মধ্যে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় আস্থাভিত্তিক একটি রাজনৈতিক সমঝোতা হতে পারে সংকট নিরসনের একমাত্র পথ। চুক্তি হবে কিনা অথবা আলোচনার দরজা খুলবে কিনা তা এখন সময়ই বলে দেবে। তবে ইঙ্গিতগুলো বলছে, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব অতিক্রম করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে ইরান, রাশিয়া এবং চীনের কৌশলগত দিক। এই ত্রিমুখী সমীকরণ শুধু যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই চ্যালেঞ্জ করছে না, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। প্রশ্ন উঠছে, এই জোট কি যুক্তরাষ্ট্রের জন্য নতুন শীতল যুদ্ধের সংকেত, নাকি গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে বহুপাক্ষিক ক্ষমতা ভাগাভাগির এক জটিল সমীকরণে? যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করছে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান ও রাশিয়াকে দুর্বল করতে, কিন্তু চীন এখন সেই ঘাটতি পূরণ করছে। চীন বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় 10 লাখ ব্যারেলের বেশি তেল কিনছে। রাশিয়াও তার জ্বালানি ও অস্ত্র প্রযুক্তি ইরান ও চীনের সঙ্গে ভাগ করে নিচ্ছে। ত্রিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি এবং ডলারের বিকল্প হিসাবে ইউয়ান, রিয়াল, রুবেল লেনদেন চালু করা হচ্ছে। এ যেন এক বিকল্প অর্থনীতির ব্যবস্থা, যা বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলছে।
2025 সালের শুরুতেই ভারত মহাসাগরে যে মেরিটাইম সিকিউরিটি ড্রিল অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেয় চীন, রাশিয়া, ইরানের নৌবাহিনী, এটি শুধু সামরিক মহড়াই ছিল না, এটি ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি রাশিয়ার সরাসরি বার্তা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ইরানের ড্রোন ক্ষমতা ও চীনের নৌশক্তির সমন্বিত প্রদর্শনী নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে। সিরিয়া, ইয়েমেন, সব জায়গায় এই ত্রয়ী দেশের প্রভাব ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র এখনও ইউরোপ ও জাপানের মতো মিত্রদের সঙ্গে রয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে ভূরাজনৈতিক ছক। বিশ্লেষকরা বলছেন, মার্কিন কূটনীতি এখন প্রক্রিয়াশীল, নেতৃত্বমূলক নয়। ট্রাম্প প্রশাসনে কৌশলগত জড়তা এবং অভ্যন্তরীণ বিভাজন ত্রিমুখী জোটকে সুবিধা দিচ্ছে। তেলের দামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কমছে, কারণ চীন সহ অনেক দেশ এখন রাশিয়া, ইরান থেকে চাহিদার বড় অংশ মেটাচ্ছে। এই ত্রিমুখী জোটের দীর্ঘস্থায়ী প্রভাব কি হতে পারে? বোদ্ধারা বলছেন, প্রথমত নতুন শীতল যুদ্ধের সূচনা, যেখানে অস্ত্রের চাইতে গুরুত্বপূর্ণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সাইবার ক্ষমতা ও বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা, যেখানে যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্ব এখন এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন কি তাহলে ফুরিয়ে আসছে? ইরান, রাশিয়া, চীনের এক জোট কি সত্যিই পারবে এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা করতে? হয়তো এখনই সেটা পেরে উঠবে না, বিশেষজ্ঞরা বলছেন। তবে পথ যখন একবার তৈরি হয়েছে, তখন কোনো পথিকরা এই পথকে সুগম করলেও করতে পারে। বেশ কিছুদিন ধরেই আমেরিকায় বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো ও বিদেশি শিক্ষার্থীদের ভিসা বন্ধ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর মাঝেই খবর এলো, চলতি বছরে এ পর্যন্ত 1080 ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করবেন। ক্ষমতায় এসেই সেই অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি। ট্রাম্পের কঠোর পদক্ষেপে শুরুর দিকে কয়েক দফা হাতকড়া ও পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এতে তখন দেশটির পার্লামেন্ট সহ নেটিজেনদের মধ্যে চলে তুমুল বিতর্ক। তবে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবৈধ অভিবাসন সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে ভারত। রণধীর আরও বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা অবৈধ উপায়ে সেখানে প্রবেশ করা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার থেকে তাদের বিস্তারিত তথ্য পাওয়ার পর আমরা তাদের ফিরিয়ে আনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 2025 সালের জানুয়ারি থেকে প্রায় 1080 জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে প্রায় 62% বাণিজ্যিক ফ্লাইটে ফিরেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ঘিরে চলমান বিতর্ক নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেছেন জয়সওয়াল। এছাড়া ট্রাম্প প্রশাসনের সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের বিষয়েও কথা বলেছেন তিনি। তিনি জানান, বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত এবং যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ও এক্সচেঞ্জ ভিসা প্রার্থীদের জন্য নতুন নির্দেশিকা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণ ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
জয়সওয়াল বলেন, যদিও ভিসা প্রদান একটি সার্বভৌম বিষয়, তবুও আমরা আশা করি যোগ্যতার ভিত্তিতে ভারতীয় শিক্ষার্থীদের ভিসার আবেদন বিবেচনা করা হবে এবং তারা সময়মতো তাদের একাডেমিক প্রোগ্রামে যোগদান করতে পারবেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া যাচাই বাছাই জোরদার করার বিষয়টি বিবেচনা করছে। এ কারণে বুধবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচি না দেওয়ার নির্দেশ দেন তিনি। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নেতানিয়াহু। এবার ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি একে নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক অপরিহার্যতা বলে উল্লেখ করেন। ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকলে তার সরকার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ কঠোর পদক্ষেপ নেবে। সিঙ্গাপুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। ম্যাক্রো বলেছেন, গাজায় চলমান মানবিক অবরোধের ফলে ভূমিতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। আগামী ঘণ্টা বা দিনগুলোতে যদি এই সংকটের পর্যাপ্ত সমাধান না হয়, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে। তিনি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। ইসরায়েলি সরকারের কাছে ম্যাক্রো আবেদন জানান যেন তারা অবিলম্বে গাজায় মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করে। নেতানিয়াহুর সরকার গত 11 সপ্তাহ ধরে গাজায় সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। গত 10 দিন আগে আন্তর্জাতিক চাপের মুখে আংশিক অবরোধ তুলে নিলেও সহায়তার পরিমাণ অপ্রতুল বলে মনে করছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। মার্কিন ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে সীমিত সহায়তা পাঠানো হচ্ছে, যা সহিংসতা ও বিশৃঙ্খলার মুখে পড়েছে। মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান প্রস্তাবটি হত্যা ও দুর্ভিক্ষের ধারা অব্যাহত রাখবে। অন্যদিকে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি জানিয়েছে, জর্ডানের গুদাম থেকে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য তারা প্রস্তুত, যদি ইসরায়েল অনুমতি দেয়। জুন 17 থেকে জুন 20 তারিখে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি জাতিসংঘ সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে আলোচনা হবে। ম্যাক্রো জানান, এই সম্মেলনে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের পরিকল্পনা উপস্থাপন করা হবে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্যালেস্টাইন স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। জাতিসংঘের তথ্যমতে গাজার 80% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 20 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মার্কিন ধনকুবের এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পদত্যাগ করেছেন। সরকারি ব্যয় কমাতে গঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ এর প্রধানের দায়িত্ব থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মতভেদের পরপরই ডজ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক। তাই আপাতত ট্রাম্পের সাথে তার বিরোধকে মাস্কের ডজ থেকে সরে আসার কারণ হিসেবে দেখা হচ্ছে। গত বুধবার সামাজিক মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেয়া এক পোস্টে ইলন মাস্ক লেখেন, তার প্রশাসনে থাকার সময় শেষ হয়েছে। সরকারি অপচয় রোধের সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ এর নেতৃত্ব দেওয়ার জন্য মাস্ককে নিয়োগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কাজ ছিল ফেডারেল ব্যয় কমানো, কর্মী ছাঁটাই, সরকারি চুক্তি বাতিল এবং কিছু সংস্থা পুরোপুরি বন্ধ করে দেয়া। তিনি বছরের সর্বোচ্চ 130 দিন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে কাজ করতে পারতেন। প্রায় 4 মাস কাজ করার পর তিনি আইনত সীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় পদত্যাগ করেন। ট্রাম্প প্রশাসনের ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত ট্যাক্স ও বাজেট বিলকে কেন্দ্র করে মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ও সবার সামনে আসে। মাস্ক বলেন, এই বিশাল ব্যয়ের বিল দেখে আমি হতাশ। একটি বিল হয় বড় হতে পারে, না হয় সুন্দর, কিন্তু একসাথে দুটো নয়। তিনি অভিযোগ করেন, এই বাজেট প্রস্তাব তার নেতৃত্বাধীন ডজ প্রকল্পের মূল উদ্দেশ্য সরকারি ব্যয় হ্রাসের সঙ্গে সাংঘর্ষিক। বিলটিতে ট্রাম্পের 2017 সালের ট্যাক্স কাট বহাল রাখা সহ যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার ও গণপ্রত্যাবাসন উদ্যোগে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। ইলন মাস্কের ডজ নেতৃত্ব নিয়ে আলোচনা সমালোচনা শুরু থেকেই ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAID বন্ধের উদ্যোগ সবচেয়ে বেশি সমালোচনার ঝড় তোলে। ফেব্রুয়ারির শেষ দিকে সংস্থাটির সদর দপ্তর বন্ধ করে দেয়া হয়। ছাঁটাই করা হয় প্রায় 1600 কর্মী এবং প্রায় 4700 কর্মীকে ছুটিতে পাঠানো হয়। তাদের মাত্র 15 মিনিট সময় দেয়া হয়েছিল অফিস ছাড়তে। এই ঘটনায় একটি ফেডারেল আদালত মন্তব্য করে যে ডজ এর কার্যক্রম মার্কিন সংবিধান লঙ্ঘন করেছে এবং USAID কর্মসূচি বন্ধ সংক্রান্ত সব কর্মকাণ্ডে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। ডজ গঠনের সময় ট্রাম্প দাবি করেছিলেন এটি সরকারি ব্যয় হ্রাসের এক নতুন দিগন্ত তৈরি করবে, কিন্তু মাস্কের বিদায়ের পর প্রকল্পটির ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। প্রেসিডেন্টের দিক থেকে এখনও কোনো নতুন নেতৃত্বের ঘোষণা আসেনি। ডজ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। পেপারডাইন ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ও সাবেক কূটনৈতিক কলিন গ্রাফি বলেন, ডজ এর আসল শক্তি ছিল বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্কের মাধ্যমে ট্রাম্পের কাছে সরাসরি পৌঁছানো। মাস্ক ছাড়া এটি আর টিকবে না। ভোক্তা অধিকার সংস্থা পাবলিক সিটিজেন এর সভাপতি লিসা গিলবার্ট ডজকে ধ্বংসের মন্ত্র হিসেবে অভিহিত করেন। চাথাম হাউসের গবেষক ম্যাক্স ইয়োয়েলি মন্তব্য করেন, মাস্কের স্বল্প সময়ের ভূমিকা হলেও তা যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনার পদ্ধতিকে অপরিবর্তনীয়ভাবে পাল্টে দিয়েছে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণের দিন ডজ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই থেকে এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্যয় সংকোচন নীতির প্রতীক হয়ে উঠেছিল। তবে মাস্কের বিদায়ের পর প্রকল্পটির কার্যকারিতা ও ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। এখন দেখার বিষয় ট্রাম্প এই বিতর্কিত প্রকল্পের নতুন নেতৃত্ব আনেন কিনা, নাকি ডজ ধীরে ধীরে ধুলোয় মিশে যায়। উত্তর কোরিয়ার পাঠানো 20,000 কন্টেইনার মারণাস্ত্রে সয়লাভ রাশিয়ার সেনা শিবির। ইউক্রেনকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে দেশটির সেনারা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব অস্ত্র পরাস্ত হতে শুরু করেছে কিম জন উনের অস্ত্রের কাছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য নতুন করে ভাবাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ মিত্র দেশগুলোকে। মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রাশিয়ায় উত্তর কোরিয়ার 20,000-এর বেশি কন্টেইনার সামরিক সরঞ্জাম পৌঁছেছে। এসব কন্টেইনারে ছিল গোলাবারুদ, রকেট লঞ্চার ও ব্যালিস্টিক মিসাইল। ওপেন সোর্স সেন্টারের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়ার জাহাজে করে 9 মিলিয়ন গোলাবারুদ পাঠিয়েছে উত্তর কোরিয়া, যা ব্যবহার করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে।
উত্তর কোরিয়া রাশিয়াকে কমপক্ষে 100টি হাওয়াসং 11 সিরিজের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। ইউক্রেনের খার্কিভ শহরে আঘাত হানা একটি মিসাইলের ধ্বংসাবশেষে কোরিয়ান বর্ণমালা ও 112 নম্বর শনাক্ত করা হয়েছে, যা উত্তর কোরিয়ান ক্যালেন্ডারে 2023 সাল নির্দেশ করে। রাশিয়ান ফিডব্যাকের মাধ্যমে এসব মিসাইলের নির্ভুলতা দিন দিন বাড়ছে বলে গোয়েন্দাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রযাত্রা রোধে 11,000-এর বেশি উত্তর কোরিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে 3,000 সৈন্যকে সম্প্রতি রিজার্ভ ফোর্স হিসেবে পাঠানো হয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন, এই সৈন্যরা রাশিয়ান ইউনিফর্ম পরিধান করে যুদ্ধে অংশ নিচ্ছে। এই মুহূর্তে ইউক্রেনের বড় দুশ্চিন্তা, উত্তর কোরিয়ান সৈন্যরা বর্তমানে স্বাধীন অপারেশন চালাতে শুরু করেছে। নভো ইভানোভকা অঞ্চলে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভে কমপক্ষে 3,000 উত্তর কোরিয়ান সৈন্য নিহত বা আহত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়া যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। এমএসএমটি টিমের রিপোর্ট অনুযায়ী রাশিয়াও উত্তর কোরিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম প্রদান করেছে। এই প্রযুক্তি বিনিময়কে জাতিসংঘ সুরক্ষা পরিষদের নীতিমালার লঙ্ঘন বলেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন দায়িত্বশীলরা। কিভাবে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি সামাল দেবেন সেই ভাবনার এখন পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করার ঘোষণা ছিল তার নির্বাচনী ইশতেহার। সে লক্ষ্যেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেও জেলেনস্কিকেও ভালো চোখে দেখছেন না তিনি। এদিকে রাশিয়ার প্রযুক্তি সহায়তায় একের পর এক নির্ভুল গাইডেড মিসাইল বানাচ্ছে উত্তর কোরিয়া, যা টেস্ট করা হচ্ছে ইউক্রেনে হামলার মাধ্যমে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইউক্রেনের গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাশিয়ান বিশেষ বাহিনী উত্তর কোরিয়ান সৈন্যদের ড্রোন অপারেশন ও জিপিএস জ্যামিং টেকনিক শেখাচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে 500-এর বেশি উত্তর কোরিয়ান সৈন্যকে অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালানোরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে অনেক দেশের সেনা শিবিরে। যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধ হওয়ায় ইউক্রেনীয় সেনারা ক্রমাগত পিছু হটছে। রাশিয়ান সেনারা উত্তর কোরিয়ান গোলাবারুদ ব্যবহার করে দৈনিক 60,000-এর বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করছে, যা ইউক্রেনের সক্ষমতার চেয়ে 3 গুণ বেশি। সাম্প্রতিক কুর্স্ক অঞ্চলের যুদ্ধে উত্তর কোরিয়ান সৈন্যদের সহায়তায় রাশিয়া 320 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।